প্রচন্ড ভয় পেয়ে যায় মেসেজটা দেখে। সে জানে না জাঙ্কুক কি করতে চাইছে। মনের মধ্যে অজানা ভয়ে উৎকণ্ঠা অবস্থা ধারণ করেছে। সেই সঙ্গে ভয় জর্জরিত অবস্থায় সংকোচ বোধ করছে আয়ু। এইদিকে জাঙ্কুক কাঙ্ক্ষিত উত্তর জানার জন্য দ্বিতীয় দফায় মেসেজ পাঠালো আয়ুকে। সবকিছু ঠিকঠাক দেখে আয়ু বলে, এখন বাইরে আসতে কোনো প্রবলেম নেই, এখানে বড়দের মধ্যে কেউ নেই। জাঙ্কুক ঠিক 2 মিনিটের মাথায় নিজের রুম থেকে বেরোয়। গায়ের পোশাক ততক্ষণে পাল্টে নিয়েছে জাঙ্কুক। টি শার্ট খুলে শার্ট গায়ে দিয়ে শার্টের 2 হাতা দ্রুততার সাথে কনুয়ের ভাঁজে কোটাচ্ছে। আয়ু আঙিনায় বসা অবস্থায় দোতলার দিকে তাকায়। জাঙ্কুক যে বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে সেটা সম্পূর্ণ দেখতে পায় আয়ু। জাঙ্কুক ততক্ষণে নিচে এসে দাঁড়ালে আইরিন আর যিশুর দৃষ্টি জাঙ্কুকের দিকে থমকে যায়। তারা সূক্ষ্ম কারণে কৌতূহল ভঙ্গিতে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি কোথাও যাচ্ছ? জাঙ্কুক শুধু আয়ুর দিকে তাকিয়ে থাকে। এই মুহূর্তে কাউকে না জানিয়ে কাজটা সারতে হবে, তাই যিশু আর আইরিনের কথার উত্তর না দিয়ে চুপচাপ বাইরে বেরিয়ে যায় জাঙ্কুক। আয়ুকেও জানায় না কোথায় যাচ্ছে সে। আয়ু বিমর্ষ চাহনিতে জাঙ্কুকের যাওয়ার দিকে দেখতে থাকে। ও কি কাল ভোরের জায়গায় আজকেই চলে যাচ্ছে? এসব ভাবতেই আয়ু ঝটফট করে উঠে দাঁড়ায়। এরপর দ্রুত পায়ে সুগাদের কাছে গিয়ে জাঙ্কুকের ঘটনা বিস্তারিত বলে দেয়। কথাগুলো শুনতেই মেজাজটা সামলাতে না পেরে সুগা আয়ুর মাথায় একটা চাটি মারে। স্বর নামিয়ে রাগান্বিত ভঙ্গিতে কটমট করে বলে ওঠে, তোর মাথায় কি গোবর ভরে রেখেছিস? ও যে চলে গেল তুই আমাদের আগে বলবি না? ধুর, মেজাজটাই খারাপ হয়ে গেল। সুগার কথার মাঝে সুবিন বলে ওঠে, দোস্ত এবার কি হইব? জাঙ্কুক যদি একবার চলে যায় তাহলে আর জীবনে ওর কপালে শান্তি জুটবো না। শালা বাটপার তো আবারও বালের চাকরির পিছনে কুত্তার মতো খাটবো। না দোস্ত, কিছু একটা কর, অনেক হয়েছে। সুবিন উত্তেজিত কথার মাঝে হঠাৎ থেমে যায়। চোখ বন্ধ করে মাথা নিচু করে ফ্লোরের দিকে মুখ করে থাকে। সবাই যখন একই চিন্তায় রেসে প্রচন্ড চিন্তিত হয়ে উঠেছে, তখন জনু নীরবতা ভেঙে বলে ওঠে, ও কি যাওয়ার সময় লাগেজ নিয়ে গেছে? এই আয়ু, তুই একবার মনে কর, ও কি লাগেজ নিয়ে গেছে? আয়ু জলদি কিছু মনে করার ভঙ্গিতে চুপ করে থেকে হঠাৎ ব্যতিব্যস্ত ভঙ্গিতে জবাব দেয়, না না ভাইয়া, কিছুই নেয়নি, শুধু জিপের চাবিটা হাতে ছিল, আর কিছুই ছিল না। এইটুকু কথা শুনে সবাই একসাথে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো। ভাবটা এমন করলো যেন মাথার উপর থেকে তাক করা বন্দুকটাকেও নামিয়ে ফেলেছে। সুবিন বেতের চেয়ারে পিঠ এলিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে উঠল, লাগেজ না নিলেই শান্তি, লাগেজের চিপায় ওর পাসপোর্টটা লুকিয়ে রেখেছি, শালা কেমনি চাই আমিও দেখবো। জাঙ্কুক হনহন করে মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করতেই জিপের কাছে এগোতে লাগে। আঙিনার চৌকিতে বসা জিন তখন ছেলের আকস্মিক গমন দেখে ভুরু কুচকে বলে ওঠেন, এই সময় তুই কোথায় যাচ্ছিস? জাঙ্কুক পকেট থেকে জিপের চাবিটা বের করতে করতে জিনের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে ওঠে, তোমার বোঝা উচিত কেন জিপ নিয়ে বের হচ্ছি, পিছন থেকে আর ডাকবে না। কথাটা শেষ করতেই জিপে গিয়ে উঠল জাঙ্কুক। চাবি ঢুকিয়ে জিপ ঘুরিয়ে শোঁ করে চলে গেল রাস্তা দিয়ে। চারপাশে রাতের অন্ধকারে হতবাক হয়ে গেলেন জিন। ছেলের এমন উগ্র আচরণে বিমূঢ় হয়ে বসে রইলেন তিনি। বড় বউ সবটা খেয়াল করলেও না দেখার ভান করে ইয়ঞ্জনের সাথে কথা বলতে লাগলেন। অপরদিকে রুমে শুয়ে হাঁসফাঁস করছিল তে। কোমরের যন্ত্রণাটা আবারও যেন চাড়া দিয়ে উঠছে। সাদা ব্যান্ডেজটা যেন হালকা মতো লাল হয়ে গেছে। জাঙ্কুক যদি না আসতো, সেলেনা ওকে পীড়া দেওয়ার জন্য আরো কত কি করতো কে জানে। কিন্তু এই ঘটনার কারণে দাদাভাই কেমন প্রতিক্রিয়া দেবে এবার সেটা নিয়ে ভয় পাচ্ছে তে। ওর দাদাভাই যতই শক্ত থাকুক না কেন, এসব কারণে অসুখ বাঁধানোর শঙ্কা আছে। তে সেটা নিয়ে চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। হঠাৎ কর্ণকুহারে জিপ ছোটানোর ভুম ভুম আওয়াজ হলে কৌতূহল মনে বালিশ থেকে মাথা তুলে জানালার বাইরে তাকালো। জাঙ্কুক অন্ধকারের মধ্যে জিপের ফ্রন্ট লাইট জ্বালিয়ে কোথায় যেন যাচ্ছে। সেটা দেখে কিছুটা উদ্বিগ্ন হলেও পাত্তা না দিয়ে পুনরায় বালিশে শুয়ে পড়ে। এরপর অনেকটা সময় পার হলে সাঁঝ পেরিয়ে রাত হলে ঠিক ওই সময় আবারও সেই দাপুটে আওয়াজের চারপাশটা মুখরিত হলো। হিংস্র বাঘের মতো ছুটন্ত জিপের বেগ একেবারে বাড়ির সদর দরজা পেরিয়ে বিরাট উঠোনের একপাশে এসে থামলো। যেই কারণে উঠোনের ওইটুকু অংশ যেন ধুলোয় অন্ধকার হয়ে গেল। জিন, ইয়ঞ্জুন, রোজ, জেনি সহ সকলেই চকিত দৃষ্টিতে জিপের দিকে তাকালো। ধুলো ভেদ করে হঠাৎ 2 জন ব্যক্তির আগমন দেখে বড় বউ তৎক্ষণাৎ চৌকি থেকে উঠে মাথায় ঘোমটা টানলেন। সেই সঙ্গে বাকি 2 জন মহিলাও ঘোমটা টেনে
বৃদ্ধের প্রতি সম্মান দেখিয়ে কিছুটা নত মুখে দাঁড়ালেন। গংলোর মুখ দেখে বোঝাই যাচ্ছে ঘটনা ইতিমধ্যে জানা শেষ। কাজটা যে জাঙ্কুকি করেছে সেটাও সবার কাছে জলের মতো স্পষ্ট হয়ে গেছে। গংলোর শক্ত ভঙ্গিতে বাড়ির ভিতরে পা দিয়ে জোর গলায় সেলিনাকে ডাকলেন। নিজের রুমের দরজা বন্ধ করে থাকা সেলিনা ভয় কেঁপে উঠল। মিনমিন করতে করতে শেষে দরজা খুলে আঙিনায় এসে গংলোর সামনে দাঁড়ালো। দাদা ভাইয়ের তীক্ষ্ণ গলার আওয়াজ শুনে পা টিপতে টিপতে বারান্দায় এসে দাঁড়ালো তে। রেলিং এর কাছে এসে দেখলো দাদা ভাইয়ের মুখটা যেন রাগে লাল হয়ে গেছে। আর ঠিক পাশে পকেটে 2 হাত গুজে জাঙ্কুক ক্রুদ্ধ দৃষ্টিতে সেলিনার দিকে তাকিয়ে আছে। বড় বউ এসে সমস্ত ঘটনা আবারও ব্যাখ্যা দিতে গংলো শক্ত গলায় প্রশ্ন করে উঠল, মেজ বউ, আমি আজ পর্যন্ত তোমার কাণ্ডজ্ঞান নিয়ে কোনো প্রশ্ন তুলিনি। তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেও তোমার কাজে অসন্তুষ্ট ছিল, তবুও তোমার কাজে নিন্দা বাক্য শোনায়নি। তুমি কোন স্পর্ধা দেখিয়ে আমার তেমাকে মেরেছ? এই অধিকার তোমাকে কে দিয়েছে মেজ বউ? তুমি কি জানো না আমি এখনো কর্তা হিসেবে মোল্লাবাড়িতে জীবিত আছি? নিজেকে তুমি এখনই সিয়ানা ভাবতে শুরু করেছো? জবাব দাও মেজ বউ। আজ যদি তুমি চুপ করে থাকো আমি কড়া গন্ডায় এর বিচার করব। গংলোর কথা শুনে সেলিনা এমন একটা ভাব করলো সে ভুলবশত দোষটা করে ফেলেছে, ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু গংলো কোনো কথাই শুনতে রাজি হননি। তিনি হামেশার মতোই শক্ত এবং অনড় মানুষ। সেলিনাকে তিনি স্পষ্ট শব্দে বলে দিলেন, আমার নাতনিগুলোর দিকে এ বাড়ির কোনো সদস্য যদি সামান্য আঙুল তোলে আমি সেই ব্যক্তির আঙুল তোলার সাহস ভালোভাবে বুঝিয়ে দেব। এই কথা যেন সকলের মনে থাকে। আমি আমার নাতনিদের এমন শিক্ষা দিইনি যাতে তারা কখনো অন্যায় আচরণ করবে। শুধুমাত্র জেনির ব্যাপারে নিয়ে আমি পরিস্থিতির উপর নির্ভর করব। মেজ বউ, খুব ভালো করেই জানো তুমি আমার মেজ নাতনিকে এমন উগ্র বানিয়েছো। আমি আর বিস্তারিত বলে নিজেকে শক্ত আর গরম করতে চাই না। সবাই ভিতরে যাও। আর বড় বউ, তুমি আমার অনুপস্থিতিতে আমার নাতনিদের প্রতি খেয়াল রাখবে। ছোট বউ, যাও খাবার পারো, আমি হাত মুখ ধুয়ে আসছি। গজ গজ মুখে গংলো কলপারের দিকে চলে গেল। বাকিরাও যে যার কাজে চলে গেল। জাঙ্কুক নিজের রুমের জন্য পা বাড়ালে রোজ আর জিমিন ওর পথ রোধ করলো। জিমিন এবার সবার আগে বলে উঠল, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনি যদি দাদা ভাইকে তাড়াতাড়ি না আনতে যেতেন তাহলে মা বাড়ির বাইরে বসে অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে পড়তেন। এই জন্য জিমিনকে কথার মাঝে থামিয়ে দিয়ে জাঙ্কুক পকেট থেকে একটা মলমের টিউব বের করে বলল, ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজ করিনি। বাড়ির পরিবেশ খুব গুরুতর ছিল, এই জন্য বাধ্য হয়ে নানাকে আনতে গিয়েছিলাম। মলমটা ধরো, ওর কাটা জায়গাটায় 2 টাইম লাগিয়ে দিও, তাড়াতাড়ি শুকাতে হেল্প করবে। টিউবটা জিমিনের হাতে তুলে দিয়ে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। বাড়ির মধ্যে যেই থমথমে অবস্থাটা বিরাজ করছিল সেটা কিছুটা যেন সুস্থির হলো। রাতটুকু সকলেই নির্বিঘ্নে ঘুমালেও সেলিনার তখনও ঘুম আসেনি। বিছানায় বসে প্রচন্ড রাগে বারবার মুষ্টিবদ্ধ হাতটা বালিশে ঘুষি মারছিল। ইচ্ছে করছিল তেকে ফ্লোরে ফেলে ইচ্ছে মতো পেটাতে, কিন্তু রাগ সংবরণ করে চুপচাপ বালিশে মাথা ঠেকিয়ে শুয়ে রইল সেলিনা। এদিকে রাগে সমস্ত শরীর জ্বলছে তার। তেকে ধরে যদি আজকের শোধ না তুলেছে তাহলে সেলিনা নিজের অস্তিত্ব মিটে ফেলবে। কাটা জায়গা একেবারে ক্ষত বিক্ষত করে ঝাঁঝরা করে দেবে ওর। একটুও ছাড়বে না তেকে, এক চিলতে খানিও না। ফজরের টাইমে অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠল তে। কাল রাতে অনেক কষ্টে ঘুমাতে পেরেছে সে। ব্যথার জন্য রাতভর নিঃশব্দে কাতরেছে সে। কিন্তু এখন ব্যথা একটু কম বোধ হলে সবার আগে স্নানটা সারার জন্য উঠে পড়ে। এই সময় কেউ ঘুম থেকে উঠবে না। কাল স্নান না করার জন্য গা ম্যাচ ম্যাচ করছে। তে গামছা নিয়ে চুপচাপ পা বাড়িয়ে সিঁড়ি ধরে নিচে নামে। আঙিনার বাতি নেভানো আছে, তার মানে কেউই ওঠেনি এখনো। তে সেই সুযোগে সদর দরজা খুলে কলপারে চলে গেল। আকাশের কালো চাঁদটা ধীরে ধীরে সরে যাচ্ছে। পূর্ব আকাশে সোনালি সূর্যের আগমনের জন্য অপেক্ষা করছে। আশেপাশে একটা মানুষ তো দূরের কথা, কুকুরের মতো প্রাণীও নেই। ছোট থেকে ভৌতিক বিষয়ে ভয় নেই তের। একা একাই সব কাজ করতে পারে সে। হাত মুখ ধুয়ে ভেজা গামছাটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো তে। গামছা দিয়ে চুল মুছতে মুছতে আধো অন্ধকারের ভিতর দিয়ে নিজের রুমের দিকে যেতেই হঠাৎ গা কাঁপিয়ে শিউরে উঠে গামছা ছেড়ে দেয় তে। পায়ের সামনে ভেজা গামছা পড়ে যেতেই সেটার উপর পা দিয়ে দাঁড়ালো সেলিনা। চোখ দুটো যেন নির্ঘুমের কারণে ফুলে আছে তার, সেই সঙ্গে রক্তিম লাল অবস্থা। তের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে
যেন হিংস্রভাবে আক্রমণের জন্য প্রস্তুতি সারছে। তে ভয়ের চোটে লম্বা দীর্ঘশ্বাস নেওয়া শুরু করলো। হঠাৎ ওর চোখ দুটো সেলিনার হাতের দিকে পড়লো। সেলিনা একটা ভাঙা কাঠের লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। লাঠির দিকে চমকিত চাহনিতে তাকিয়ে থাকতেই আরো অস্থির হয়ে ওঠেতে পায়ে পায়ে পিছোতে থাকে সে। সেলিনা ওর ভয়ার্ত চেহারা দেখে মনের দগ্ধ জ্বালা মেটাতে পৈশাচিক আনন্দে এগোতে থাকে সামনে। এই দিকে কেন জানি 3 কদম পিছোতে না পিছোতেই সেলিনা কেন যেন থমকে গেল। ওর দৃষ্টি যেন ভূত দেখার মতো পলকহীন হয়ে গেল। মুখে সেই পৈশাচিকতার আভাসটুকু যেন হারিয়ে গিয়ে ভয়ের রেখা ফুটে উঠল। সেলিনার অবস্থা দেখে তে অবাক হয়ে তার স্ত্রীর দৃষ্টি লক্ষ্য করে পিছন দিকে তাকালো। অমনি মৃদু ভঙ্গিতে শিউরে উঠে সেলিনার দিকেই পিছিয়ে গেল তে। সামনে দাঁড়িয়ে থাকা বেহায়া ব্যক্তিটা কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি তে। তার মানে তে যখন পিছোচ্ছিল তখন ওর পিছনে জাঙ্কুককে দেখে সেলিনা হাতের লাঠিটা আঁচলে লুকাচ্ছিল। সম্পূর্ণ ব্যাপারটা বুঝতেই তে চুপ করে ঢোক গিলতে লাগলো। এইদিকে জাঙ্কুক রাগে দৃষ্টি ছুড়ে সেলিনাকে ভয়ের জালে এফোর ওফর করতে গম্ভীর গলায় বলে উঠল, মেজো মামি কি ভাঙা লাঠি দিয়ে ক্রিকেট খেলতে আসছিলে? সবাইকে একটু ডাকি, সবাইও আপনার ক্রিকেট খেলাটা একটু দেখুক। কি বলেন মামি? সেলিনা অপ্রস্তুত ভঙ্গিতে হাসি টেনে বলল, কি যে কও না বাবা, কিসের ক্রিকেট? আমি কি এগুলা পারি নাকি? জাঙ্কুক এক পা এগিয়ে আসলে তার সাথে সাথেই 2 পা পিছিয়ে সেলিনা ও জাঙ্কুকের মাঝখান থেকে সরে দাঁড়ায়। জাঙ্কুক এতে সন্তুষ্ট হলেও তেয়ের দিকে না তাকিয়ে সেলিনার দিকে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, আমার সামনে কাহিনী একটু কম করবেন মামি। আমি আবার মানুষের খেলাধুলা একটু বেশি বুঝি। এই যে আপনি চুপি চুপি কাউকে না জানিয়ে তেকে ক্রিকেট খেলা দেখাতে এসেছিলেন, সেটা আমি বুঝে গেছি। বলি কি, একটু সাবধানে থাকবেন মামি। আমি মানুষটা আবার খুব একটা ভালো না, ঠান্ডা মেজাজে থাকি তো, এই জন্য কেউ রাগিয়ে দিলে ছাড়ি না। মাঝে মাঝে নির্দয়ের মতো কর্মকাণ্ড করার রেকর্ড আছে আমার। দেখতে চাইলে আয়ুকে বলবেন, ও আপনাকে সুদে ওসুলে দেখিয়ে দেবে। এখন চলি, কেমন? জাঙ্কুক সুন্দর একটা হাসি দিয়ে কতটুকু শেষ করলো। এবার তেয়ের দিকে তাকিয়ে কপাল কুঁচকে মুখ তেতো করে বলল, সারা জীবন কি এইভাবে মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হতে চাও তুমি? তোমার মতো বলদের মুখ দেখলে আমার গা রিরি করে জ্বলে ওঠে। তের মুখের উপর করা কথা শুনে সত্যি সত্যি বাইরের দিকে চলে গেল জাঙ্কুক। সেলিনা তের দিকে ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে শব্দ করে হাতের লাঠিটা সেখানে ফেলে দিল। আর দাঁড়ালো না, চুপচাপ নিরুত্তর ভঙ্গিতে চলে গেল সে। সকালে নাস্তা পর্ব চলাকালীন জাঙ্কুক সবাইকে জানিয়ে দিল ঠিক 11টার দিকে সে একাই চলে যাবে। জিন সহ বাকি সবাই এখানে কিছুদিন থাকবে। গংলো একথা শুনে অনেক অনুরোধ করলেন জাঙ্কুককে, কিন্তু জাঙ্কুকে কোনোভাবেই রাজি করাতে পারলেন না। তবে সময় পরিবর্তন করে দুপুর 2টার দিকে ঠিক করে দিলেন। অন্তত দুপুরের খাবার খেয়ে এখান থেকে বিদায় নেবে জাঙ্কুক। জাঙ্কুকের বিদায় শব্দ শুনে সবচেয়ে বেশি মন খারাপ হলো তার কাজিন আর বন্ধুদের। অপরদিকে বড় বউ মন খারাপ করে ফেললো। জাঙ্কুক যে এর আগে কোনোদিনই এই পরিবারে আসেনি, এই পরিবারের সাথে যুক্ত হয়নি, এটা মনেই হয় না তার আচরণ দেখে। জাঙ্কুক সবার সাথে খুশ মেজাজে আনন্দ উপভোগ করেছে। এদিকে নাস্তা সেরে জিমিন থেকে দেখতে যায়। তে তখন কোমরের ড্রেসিং খুলে নতুন ড্রেসিং লাগানোর জন্য কার্যরত ছিল। জিমিনকে দেখে তে তৎক্ষণাৎ বলল, খবরদার বুবু, তুমি আমাকে ধরবে না। জিমিন থতমত খেয়ে অবাক হয়ে বলল, কি আজব, ব্যান্ডেজ তুই একাই পাল্টাবি? ব্যথা হবে না? দে, আমি করে দিই। তে সঙ্গে সঙ্গে 2 পা পিছিয়ে গিয়ে বলল, লাগবে না তো, তোমাকে এখান থেকে যেতে বলেছি। জিমিন অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হিসেবে উপনীত হলো তখন আর সেখানে থাকতে পারলো না। তে যে রেগে মেগে ভীষণ অভিমানে ওর সাথে এমন ব্যবহার করছে সেটা বুঝে গেছে জিমিন। তাই বিষণ্ণ মনে চুপচাপ সে আঙিনায় এসে জাঙ্কুকের পাশে হাঁটু তুলে বসে। 2 গালে হাতের তালু লাগিয়ে কনুই দুটোকে হাঁটুতে ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক সেই সময় ফোনে কথা বলছিল। জিমিনের এমন অবস্থা দেখে কল কেটে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে বসে আছো কেন? আবার মেজো মামি কিছু বলেছে নাকি? এই কথা শুনে জিমিন তাড়াতাড়ি ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, আরে না না ভাইয়া, মেজমা কিছুই বলেনি। আসলে বলো জিমিন, আমার কাছে লুকানোর কোনো মানে হয় না। জিমিন একটু চুপ থেকে কিছু একটা ভেবে তারপর ঠোঁট ভিজিয়ে বলল, আপনি কাল রাতে যে মলমটা দিয়েছিলেন ওই বান্দরটা নেয়নি, ব্যান্ডেজটাও পাকামো করে নিজেই খুলেছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না ভাইয়া। আমার সাথে রেখে আছে, কিন্তু কেন তা
আমি নিজেও জানি না। জাংকুক কোনো কথা না বলে জিমিনের পাশ থেকে উঠে দাঁড়ালো। সোজা সুগার রুমে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। সুগা, আয়ু, উঠে আয় তো। সুগার রুমে সবাই মিলে গান নিয়ে মেতেছিল। হঠাৎ জাংকুকের আদেশ শুনে পুরো রুমে পিন পত নীরবতা ছেয়ে গেল। দুজনেই গানের স্বভাব ভঙ্গ করে জাংকুকের পাশে এসে দাঁড়ালে জাংকুক ওদের বুঝিয়ে বলল, জরুরি একটা কাজ আছে। আয়ু কাজটার বিষয়ে পুরোপুরি না বুঝলেও একটু আধটু আঁচ করতে পারলো। পরক্ষণেই আয়ুকে সেদিনের মতো রুমের বাইরে পাহারাওয়ালা বানিয়ে দিল আর সুগাকে পাঠিয়ে দিল জিমিন, রোজ আর জেনির সাথে আড্ডা জমে তুলতে। ভুলেও রুমের দিকে যেন কেউ না আসে। সুগা আর আয়ু মিটিমিটি হাসতেই ভুরু নাচিয়ে নিজেদের মধ্যে চোখের ইশারায় কথোপকথন করে নিল। এইদিকে জাংকুক আয়ুকে টেনে রুমের দরজায় নক করতে পাঠালো। নক করতেই ভিতর থেকে জবাব দিল। আয়ু দরজা ঠেলে যেই না ভিতরে পা রাখবে অমনি পিছন থেকে কান টেনে ধরে জাংকুক। চোখের ইশারায় বলে ওঠে, চড়িয়ে কাল লাল করে দেব। তুই কেন ভিতরে যাবি? তোর কাজ শেষ, যা এখন। আয়ু কানের ব্যথায় কাকুতির দৃষ্টিতে ঠোঁট নাড়িয়ে বলল, ভাইয়া ভাইয়া কানটা ছাড়ো প্লিজ, তোমার হাতে প্রচুর ব্যথা লাগে। আমি যাচ্ছি তো, আমি পাহারা দিচ্ছি। জাংকুক ততক্ষণে কান ছেড়ে দিয়ে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আয়ু কান টলতে টলতে কোমরে এক হাত রেখে পাহারা দিতে শুরু করলো। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই জাংকুক এমন চেহারা নিয়ে বের হলো যেটা দেখে আয়ু রীতিমতো ভয় পেয়ে অস্থির হয়ে বলে উঠলো, ভাইয়া কি হয়েছে? তুমি আবার খেপে গেলে কেন? জাংকুক আয়ুর দিকে অগ্নি দৃষ্টি ফেলে দরজা সম্পূর্ণ খুলে দিয়ে তর্জনী উঠিয়ে ইশারা করে বলল, ও কোথায়? আয়ু উজবুকের মতো জবাব দিল, কে কোথায় ভাইয়া? জাংকুক দুই পাটি দাঁত চিবিয়ে উত্তর দিল, ওই বলদটা কোথায়? আয়ু চকিত ভঙ্গিতে বলল, তে কি ভিতরে নেই? জাংকুক আরেকবার ক্ষুব্ধ দৃষ্টিটা তীব্র রূপে ছুঁড়ে সেখান থেকে চলে গেল। অনেক হয়েছে, আর ওই বলদের পিছনে সহানুভূতির মানে হয় না। আয়ু ভ্যাপাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকলে ভিতরে গিয়ে দেখে তে কোথাও নেই। খুঁজতে গিয়ে আবিষ্কার করে জেনির রুমের দরজা লাগিয়ে তে আরামসে ঘুমিয়ে আছে। এই কাজটা সে কেন করেছে এটা বোঝা শেষ আয়ুর। আকাশের উত্তাপ করুণটা দারুণ তেজ দেখাচ্ছে। কাঠফাটা গরমের জন্য পরিবেশে তপ্ততা বিরাজ করছে। গঙ্গ বিরস মুখে সকলের সঙ্গ বাদ দিয়ে দুপুরের খাবারটা জাংকুকের সাথেই খেলেন। জাংকুক শার্ট প্যান্ট পরে একদম রেডি হয়ে নেমে এসেছে। খাবারের কয়েক লকমা শেষ করে সোফায় গিয়ে 20 মিনিট একটু রেস্টের জন্য বসলো। ওকে ঘিরে সবাই তখন না যাওয়ার জন্য অনুরোধ করেছিল। জাংকুক ওদের সকলের উদ্দেশ্যে বলে দিল, আমি আর এখানে আসার নামও নেব না। দয়া করে এখানে থাকার জন্য বৃথার চেষ্টা করো না। পাসপোর্টটা ভালোই ভালোই ফেরত দে সুগা, নয়তো বাসায় পৌঁছে তোদের ঠিক কি অবস্থা হবে তখন বুঝে নিস। কেউই মুখ খুলল না, পাসপোর্ট দিল না। জাংকুকও পাসপোর্ট ছাড়া যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সদর দরজা দিয়ে একটা ছেলের কণ্ঠ ভেসে এলো, দাদা যান, ও দাদা যান, কই গো? আগত স্বরটার দিকে সবাই তাকিয়ে থাকলে জাংকুক পিছু ফিরতেই দেখে একটা হাসি খুশি সুন্দর ছেলে দাদাজান বলে ডাকাডাকি করছে। বাড়ির বউয়েরা বাইরে বেরিয়ে আসতেই ছেলেটাকে দেখে পুলকিত হয়ে উঠলেন। আয়ু প্রশ্নবিদ্ধ চাহনিতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠল, এই ছেলেটা কে? জেনির ভাই নাকি? কিন্তু জেনির ভাইকে তো দেখেছি, ও তো এই ছেলেটা না? জাংকুক এখনো শান্ত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ক্রমে আয়ুর সাথে সুগা, জিসু, সুবিন, আয়ু একই প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকে। তখনই জেনির মা সেলিনা রুম থেকে বেরিয়ে এক দৌড়ে ছুটে এসে ছেলেটার গায়ে হাত বুলিয়ে বলেন, ও বোকম, কতদিন পর আসলা, আমাকে কথা কি ভুলে গেলে নাকি? একবার কি আসন যায় না? বোকম হাসি দিয়ে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে বলল, আন্টি কাজের চাপে তো সময় কুলায় না। আমি তো আব্বার সাথে দেখা করা বাদ দিয়ে আপনাদের সাথে আগে দেখা করতে এসেছি। দাদা যান কই? তে কি গোয়াল ঘরে আছে? এবার শান্ত কপাটাতে অসংখ্য ভাঁজ পড়লো জাংকুকের, কিন্তু মুখে কিছু না বলে পরিস্থিতি দেখতে লাগলো। জিনো এসে বোগমকে দেখে খুশি হলেন। বোগম জেনির ভাইয়ের ছোটবেলার বন্ধু, যদিও ছোট থেকে পাশের বাড়িতেই থাকতো, কিন্তু মা মারা যাবার পর বোগম চাকরির জন্য শহরে চলে যায়। বাবাও ছেলের সাথেই থাকেন। গঙ্গ এসে উপস্থিত হলে বাড়ির পরিবেশ যেন পাল্টে যায়। কেউ আর স্মরণে রাখে না জাংকুক এখান থেকে চিরদিনের মতো বিদায় নিচ্ছে। বোগমের সাথে জাংকুকেরও কুশল বিনিময় ঘটে। সৌজন্যমূলক কোলাকুলি করলে জাংকুকের উদ্দেশ্যে বোগম বলল, ব্রাদার তুমি আমাকে চিনবে না, না চেনারই কথা, কিন্তু এ কি, তুমি কোথায় চলে যাচ্ছ? জাংকুক ঠেলে ঠুলে হাসি টেনে বলল, আমি তোমার চেয়ে কয়েক আর বড় মেবি,
তবে ফর্মালিটি হিসেবে তুমি না বলে আপনি বললে খুশি হব। কথাটাই তীক্ষ্ণ খোঁজা ছিল। বোগম সেটা বুঝতে পেরে হাসি দিয়ে উড়িয়ে দিল, কিন্তু জাংকুক তখনও সহজ হতে পারল না। এদিকে জিন বলে উঠল, কি রে জাংকুক, তুই না 2:30টার মধ্যেই বের হবি? ঘড়িতে তো 3টে বাজতে যায়। জাংকুক তৎক্ষণাৎ বাঁ কবজির দিকে ঘড়িটার উপর চোখ রাখলো। 1 মিনিট ঘড়ির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিল। হঠাৎ উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, মা, আমার আর যাওয়া সম্ভব না। জিন বিচলিত ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে বলল, মানে তুই না নিজেই যাওয়ার জন্য লাফালাফি শুরু করলি? এখন এই কথার মানে কি? জাংকুক হাসিশূন্য মুখে বোগমের দিকে এক পলক তাকালো। দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তাকাতেই পকেটে হাত গুজে বেপরোয়া ভঙ্গিতে বলে উঠল, আমার আদরের ভাই বোনগুলো আমাকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবে না মা। জাংকুকের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ঠাস ঠাস করে মাটিতে পড়ল। নিজেদের মধ্যে অবাক চাহনিতে চাওয়াচাই করতেই জাংকুক আবারও একই ভঙ্গিতে বলে উঠল, আয়ু তো পা পর্যন্ত ধরে ফেলেছে। আর কি বলেছে জানো? আমি চলে গেলে ও নাকি খাবার পর্যন্ত মুখে তুলবে না। এবার বোঝো, ওদের মতো আদরের ভাই বোনগুলোকে ছেড়ে আমি কিভাবে একা থাকবো? আমার কষ্ট হবে না বলো? সুকা তো একেবারে মেয়েদের মতো কান্নাই করে দিয়েছিল, নাকের জল চোখের জল এক করে দেওয়া যাকে বলে। তাই অবশেষে চিন্তা করলাম, আমি তো আর এত নিষ্ঠুর হতে পারি না। এই জন্যই ভাবছি আর যাবো না। তোমরা যখন যাবে তখনই আমি যাব। এই কথাগুলো শুনে সুকার ইচ্ছে করলো নিজের গালে মাতালের মতো থাপ্পড় মেরে স্মরণ করতে। সে কবে মেয়েদের মতো কেঁদে দিয়েছে, আর কবে নাকের জল চোখের জল এক করে কেঁদেছে? এই ঘটনা ঘটলো কবে? মায়ের পেট থেকে বের হয়ে সে কেঁদেছিল, এই কথা সকলেই বলে। কিন্তু জাংকুকের ভাষ্য মতে কবে এভাবে মরা কান্না কাঁদলো সে? আয়ুর 2 কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। জাংকুকের পাশে কবে ধরলো আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বলে কঠিন অনুনয় করেছে। সবার মুখের অবস্থা অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। মানুষ এলিয়েন দেখলেও বোধহয় এতটা আশ্চর্য হতো না যতটা জাংকুকের বানোয়াট মিথ্যা শুনে আহম্মক হয়ে গেছে। মিথ্যার দরুনে আর ফিরে গেল না জাংকুক। লাগেজ ঘুরিয়ে সোজা রুমের দিকে এগোলো, কিন্তু চক্ষু দৃষ্টি বারবার সেই আগত ব্যক্তি বোগম নামক মানুষটার উপরে স্থির ছিল। জাংকুকের এমন কাণ্ডে বাকিরা বিচলিত হলেও গংইও সাহেব মনে মনে খুশি হলেন। জিমিন আর রোজও প্রফুল্লিত চিত্তে আমোদিত হয়ে মনের গোচরে উচ্ছ্বাসিত হলো। রুমে ফিরে শার্ট খুলতে খুলতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো জাংকুক। বিরাট জানালা দিয়ে স্থির নয়নে গ্রাম্য প্রকৃতির নির্মল দৃশ্য দেখতেই শার্ট খুলে ডান দিকের চেয়ারে রেখে দিল। বুক ভর্তি নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটা খুলতেই চিন্তিত চিত্তে ভাবতে লাগলো, কেন আসছে গেল না? শেষ মুহূর্তে মিথ্যা বলার কি দরকার ছিল? বোগমের আগমন দেখে মনে কেন অস্থিরতা কাজ করেছিল? না হওয়াটাই কি স্বাভাবিক ছিল না? জাংকুক যখন এইসব প্রশ্ন নিয়ে মনের মধ্যে চিন্তায় দেওয়ালের ছক কষছিল, ওই সময় ওর ডান পকেট থেকে মোবাইল নামক বস্তুটা প্রাইভেট হয়ে উঠল। ঘড়ি খোলা বাদ দিয়ে সদ্বিদ ফিরে পেল জাংকুক। পকেট থেকে সেটা বের করতেই স্ক্রিনের দিকে এক নজর তাকালো। কলের সবুজ আইকনের উপর সোয়াইপ করে ফোনটা কানে রাখলো। নিজের শান্ত স্থির আচরণটা 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে তীক্ষ্ণ গম্ভীর রূপে সাই দিয়ে বলল, হ্যালো। ছোট শব্দটা কানে যেতেই সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে উত্তর আসলো, আপনি কি আজ ফিরবেন না জিকে স্যার? আপনার মেসেজটা দেখে আমরা কিন্তু খুশি হইনি। ডান হাতে কানে ফোনটা ধরে পকেটে বাম হাত ঢুকিয়ে চোখে দৃষ্টি শক্ত করলো জাংকুক। গলার স্বরটা রুক্ষ মেজাজে কনভার্ট করে কাটকাট সুরে বলে উঠল, আমি আজ আসছি না। এখনো আপনাদের কাছে অফিসিয়াল মেলটা পাঠানোর সময় পাইনি, তাই টেক্সটের মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দিচ্ছি। আমার এখন কিছুদিনের ছুটির প্রয়োজন। আমি এখন আসার মতো মানসিকতায় নেই। আমি আমার ছুটি কিছুদিন বাড়াতে চাই। সো আশা করব বিগত বছরের ছুটিগুলো এই মুহূর্তে ফিরে পাবো। এমন উত্তরটা আশা করেনি ওপাশের ব্যক্তি, তাই বিরস মুখে শান্ত ভঙ্গিতে বলল, আপনি যদি বিগত বছরের ছুটিগুলো এবছরে চান তাহলে নিতে পারেন, কিন্তু এটার জন্য আবেদন লিখে হেড অফিসে পাঠিয়ে দিন। আশা করব আপনি শীঘ্রই আপনার কাজে ফিরবেন। ধন্যবাদ। জাংকুক উত্তরটা শুনে কঠোর ভঙ্গিতে বলল, ওকে, থ্যাংক ইউ। ফোনটা কেটে পিছু ফিরতেই থমকে গেল জাংকুক।